পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, শহীদ পরিবারের সদস্য সহ রাজনৈতিক দলগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের করা কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। নিরপেক্ষ সুষ্ঠু বিচারের প্রত্যাশা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর। বুধবার সকাল ১০টায় জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরই পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা জানানো শেষে শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা। এরপর শহীদ সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বিদায় নিলে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তিন বাহিনীর প্রধানরা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক। একে একে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। দ্রুত নিরপেক্ষ বিচার কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয়, তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা, তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। বিএনপির পক্ষ থেকে শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কলঙ্কিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় দলটি। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বলেন, খুনের কারিগরদের বিচারের আওতায় এনে জাতিকে দায়মুক্ত করতে হবে। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে নতুন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12ই নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এ কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থন করে শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মশা নিধনের সমন্বয়হীনতা
সমন্বয়হীনতা কাটিয়ে সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রাজধানীর ধলপুরে মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষা শেষে এই কথা বলেন তিনি। মিরপুরে ঢাকা উত্তর সিটির একই কর্মসূচিতে যোগ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীও। শীঘ্রই কিউলেক্স মশা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার নবনিযুক্ত প্রশাসকরা। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক সপ্তাহে মশার উপদ্রবে অতিষ্ঠ নগর জীবন। এমন বাস্তবতায় ফগার মেশিন দিয়ে সেই পুরনো কায়দায় মশার ওষুধ যাচাইয়ের উত্তর সিটি কর্পোরেশন। তবে প্রক্রিয়া পুরনো হলেও এবার নতুন কিছু করে দেখাতে মরিয়া নবনিযুক্ত প্রশাসক। স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বললেন, এবার আর সমন্বয়ের অভাব থাকছে না মশা নিধনে। আমরা আজকে পুরো টিমকে নিয়ে এই কাজগুলো শুরু করছি। আমরা এই কাজগুলোর পরে আবার বসে আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে একসাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন কাজগুলো করবে। নগরবাসী কিউলেক্স মশা থেকে কত দ্রুত নিস্তার পাবে যদি বলেন? একটু আগে তো আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছে। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবেই সবকিছু করার চেষ্টা করছি। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যেই কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। এদিন মশা নিয়ন্ত্রণে তৎপরতা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও। নবনিযুক্ত প্রশাসক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে ধলপুর এলাকায় মশা নিধনের ওষুধ পরীক্ষা করেছেন। পরে মশা নিয়ন্ত্রণে নগরবাসীর কাছে পর্যাপ্ত সময় ও সহযোগিতা চাইলেন তারা। মাত্র 7 দিন হলো আমরা এসেছি, মশা বৃদ্ধির পরেই আমরা এসেছি। এখন আমরা মশা নিধনের জন্য যতটুকু কাজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে, আমরা সম্পূর্ণ কাজ আমরা শুরু করতেছি। আজকে থেকে জলে এবং স্থলে দুইখানে আমরা ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ, এবং আমরা আশা করি যে মশককে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব। রাজধানী জুড়ে মশার ওষুধ প্রয়োগে সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা তদারকি চলছে বলেও জানিয়েছেন নগর প্রশাসকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ পুলিশ সদর দপ্তরে অব্যাহতিপত্র স্বাক্ষর করে পাঠান তিনি। 2024 সালের 21 নভেম্বর শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে চাকরির মেয়াদ শেষে তাকে 2 বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারের 1984 ব্যাচের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিষয়ে মন্তব্য করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে তিনি আরও বলেন, লেবুর দামের ক্ষেত্রে 2-3 দিন কিছু ব্যবসায়ী অনৈতিক সুযোগ নিয়েছে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না। যেটি ছিল, হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, এই বিষয়টা এখনো ইভলভিং একটা সিনারিও। হ্যাঁ, তো সেই জন্য বিকাশমান একটা পরিস্থিতিতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এরকম একটা সেন্সিটিভ আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে নাগরিক সমস্যা সমাধানে 60 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে হয়রানিমুক্তভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেছেন প্রশাসক শওকত হোসেন সরকার। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে 60 দিনের কর্মসূচি ঘোষণা করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার সকালে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে যান তিনি। এ সময় তাকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব এবং গ্রিন সিটি। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নগর ভবনে পৌঁছালে শওকত হোসেন সরকারকে শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গাজীপুর ১ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই রাস্তাগুলোকে সচল করব। পাশাপাশি বর্ষার মৌসুম আসতেছে, আমরা এই রাস্তার দুধারে আমরা বৃক্ষরোপণ করব। এখানে কোনো ধরনের হয়রানি কোনো নাগরিককে করতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ল্যান্ডস্লাইড বিজয়ের পর সরকার গঠন করে জনপ্রিয় দল বিএনপি। সম্প্রতি ৬টি সিটিতে নিয়োগ দেওয়া হয় দলীয় ৬ প্রশাসক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জনগণ এনসিপিকে বিনা পয়সায় ভোট দিয়েছে, তাই দেবিদ্বারের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা দেবিদ্বার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সর্বোচ্চ কাজ দিয়ে নাগরিক বান্ধব দেবিদ্বার গড়ে তুলতে চায়। এ সময় তিনি দেবিদ্বারে গোমতী নদীর মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, ইফটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ সেনা সদস্যদের স্মৃতি ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে অম্লান করে রাখতে কাজ করবে বর্তমান সরকার। শহীদ সেনা দিবসে সেনানিবাসে মতবিনিময়ে তিনি এই কথা বলেন। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মতবিনিময় সভা। ২০০৯ সালের শহীদদের মহান আত্মত্যাগ। শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই ৫৭ অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। যে ৯৫% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টটা যেন, এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পিলখানার ট্র্যাজেডিকে রক্তাক্ত বেদনাবিধুর অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তার দুর্বলতাও। তিনি বলেন, সরকার শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে চায়। ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। দীর্ঘ ১৭ বছর পরে শহীদদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ কিছুটা স্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। তারেক রহমান বলেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে সরকার। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি সংশ্লিষ্টদের।
হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজি বন্ধে সরকার উদ্যোগ নিলে অভিনন্দন জানাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে দলটি, এমন কথা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা 15 আসনে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ চাঁদা চাইলে দেবেন না। ইঞ্জিনিয়ারিং করে জাতীয় নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামী নির্বাচনে বিএনপি ভোটাধিকার হরণের পথ থেকে সরে আসলে সাধুবাদ জানানো হবে, না হলে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করবে জামায়াত। জাতীয় সংসদে দলের কথা নয়, জনগণের অধিকারের কথা তুলে ধরার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। আরেকটা বড় অভিনন্দন জানাবো, কিন্তু যদি বন্ধ না করেন আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। আহসান এইচ মনসুরকে সরিয়ে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আদেশ জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান একজন হিসাববিদ। তিনি পেশায় ব্যবসায়ী, হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশ বান্ধব কারখানা। মোস্তাকুর রহমান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 9 দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হলো। বরিশালে আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। লিংকনকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। আবির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে হট্টগোল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন আইনজীবীকে আদালত কক্ষে প্রবেশ করে বেঞ্চ ভাঙচুরের চেষ্টা ও চিৎকার করতে দেখা যায়। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙ্গুল তুলে উচ্চস্বরে কথা বলেন এবং তেড়ে যান। এরপর তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। সেই ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার 12 জন আইনজীবীর নাম উল্লেখ করে 20 জনকে আসামি করে মামলা করেন। বুধবার দুপুরে যৌথ বাহিনীর একটি দল আদালত প্রাঙ্গণ থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যেহেতু তাকে গ্রেফতার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা এটা যখন দায়ের করেছি, দায়ের করার পরে আমরা শুনানি করার জন্য গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে শোনেননি। উনি ওনার চেম্বারে বসে খাসকামরায় বসে উনি বলেছেন যে আজকে শুনানি আর হবে না, 2 তারিখ জামিন শুনানি হবে। উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় তারা বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন। এদিকে বরিশাল আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এই প্রতিবাদ জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আদালতে নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিত না হওয়া প্রাথমিক স্তরের 2025 সালের বৃত্তি পরীক্ষা কোরবানি ঈদের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা দাখিল ও ইবতেদায়ী পর্যায়ের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান। এবছর এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মোট 14,700 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। আর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য বিষয়টি আদালতে গড়ালে আদালত সেই পরীক্ষার উপর নিষেধাজ্ঞা দেয়। এই পরিপ্রেক্ষিতে মোট
বৃত্তিপ্রাপ্তদের শতকরা 20% কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পাবে, আর বাকি 80% প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকার বিধান রেখে এই পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। বৃত্তির হার যেটা রয়েছে, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা, আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো ৮২,৫০০। চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ ২,৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসলামী শরিয়াহ মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যাবে। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দিয়ে আদায় করলে এর বাজার মূল্য 595 টাকা, আর খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2475 টাকা প্রদান করা যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন সিটি মেয়র। এ সময় চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। একই সাথে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। মেয়রের বাজার পরিদর্শনকালে ফুটপাতে যত্রতত্র মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী কয়েকজন দোকান মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকেও অর্থদণ্ড প্রদান করা হয়। যৌন হয়রানির দায়ে সাবেক পেসার ও কোচ মঞ্জুরুল ইসলামকে বিসিবি যে শাস্তি দিয়েছে তা যথেষ্ট কঠোর বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। মঞ্জুরুলের বিরুদ্ধে নারী ক্রিকেটার জাহানারার 4টি অভিযোগের মধ্যে 2টির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের সুপারিশ অনুযায়ী মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায় ক্রিকেট বোর্ড। শাস্তি নিয়ে সমালোচনা থাকলেও বিসিবি সঠিক সিদ্ধান্তই নিয়েছে বলে মনে করেন রুবাবা দৌলা। জাহানারা যে কমপ্লেনগুলো ছিল, উনি আমাদেরকে কিছু রিটেন একটা দিয়েছিল, একটা লেটার, সেটার ভিত্তিতে আমরা সেগুলোকে আর কি ইনভেস্টিগেশন করেছি। আমরা পেয়েছি যে কিছু প্রাইম অফিসে এভিডেন্সের বেসিসে আমরা সেই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ এটার আন্ডারে পড়ে, অ্যান্ড অ্যাজ সাচ আমরা এখানে জানি যে আমরা ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি। মামলা জটিলতা কাটিয়ে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলে সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মর্তুজার মাঠে ফেরা নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাদের কাছে দর্শকদের এখনও অনেক প্রত্যাশা আছে বলে মনে করেন তিনি। ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের।